আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহমুদুল হাসান, আপনারা দেখতেছেন আমার চ্যানেল মিস্টার ইংলিশ। তো আজকে আমরা আলোচনা করব ক্লজ টেস্ট উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। তো ক্লজ টেস্ট উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ আলোচনা করার পূর্বে আমি বলে রাখি যে এই টপিকটা আপনাদের অনেকজনের অনেক প্রবলেম হয়, বাট আজকে আমরা এমনভাবে শিখাবো যেইভাবে শেখার পরে আপনাদের আসলে ক্লজ টেস্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং আশা করি যে আজকের পরে আপনারা যখনই ক্লজ টেস্ট করবেন এই নিয়মগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই ক্লজ টেস্ট করতে পারবেন। আর ভিডিওটার আমাদের লেকচার আপনারা জানেন যে সবসময় আমি লেকচার খুবই মানে শর্টকাটে দিয়ে থাকি, কিন্তু এটা শর্টকাটে হবে বাট আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিব, এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। তো শুরুতেই বলে রাখি, আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ভিডিওটাতে এখনও লাইক দেন তারা লাইক দিয়ে দেন। এই ভিডিওতে আমি লাইক এম রাখতেছি 50। এই ভিডিওতে আপনারা যারাই দেখবেন তারা লাইক দিবেন এবং আশা করি যে আপনারা ভিডিওটা পছন্দ হবে এবং কমেন্ট করে আপনারা জানা দিতে পারেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই জানাবেন যাতে করে আমি আরও উৎসাহিত পাই। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো আজকে আমরা ক্লজ টেস্টের যে নিয়মটা শিখবো সেই নিয়মটা শুধুমাত্র যে এসএসসি এবং এইচএসসিতে যে আসে এই জন্য বিষয়টা গুরুত্ব না, এইটা এডমিশন টেস্ট এবং বিসিএসও আপনারা কাজে লাগবে আশা করি, ঠিক আছে? কারণ এই নিয়মটা আপনি সব জায়গায় পাবেন। তো প্রথমত এসএসসিতে এই টপিকটা এসএসসিদের ইংলিশ সেকেন্ড পেপারে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড 2 মানে হচ্ছে উইথ ক্লুডটা হচ্ছে 1 নম্বরে আর উইদাউট ক্লুড হচ্ছে 2 নম্বরে থেকে থাকে। আর এইচএসসিতে ইংলিশ ফার্স্ট পেপারে এসে থাকে, ফার্স্ট পেপারে এটা হচ্ছে ফার্স্ট পেপার কোয়েশ্চেন নাম্বার 4 এবং কোয়েশ্চেন নাম্বার 5 এসে থাকে। তো এসএসসিতে এখন এটাতে হয়তো মার্ক হচ্ছে 7 করে হতে পারে, আমার পুরোপুরি খেয়াল নাই, বাট এইচএসসি যারা এখন পরীক্ষা দিবেন, এই বছর যারা পরীক্ষা দিবেন তাদের দুটোটাতে 10-10 করে। নর্মালি এটা উইথ ক্লুতে 5 অ্যান্ড উইদাউট ক্লুতে হচ্ছে আপনার 10, কিন্তু এখন দুটোটাতেই 10-10 করে। তো এ প্লাস পাওয়ার জন্য আপনাদের ক্লজ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচারে যাই যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো আমাদের ক্লজ টেস্টটা যদি শিখতে হয় তাহলে আমাদের দুইটা বিষয় শিখতে হবে, আগে জানতে হবে। একটা হচ্ছে ক্লজ টেস্ট উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ করার জন্য আমাদের দুইটি বিষয় জানতে হবে। এক, অনেক ভোকাবুলারি আমাদের জানতে হবে, অনেক পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ অনেকগুলো না, সরি, পার্টস অফ স্পিচ কোথায় বসে সেটা আমাদের জানতে হবে। এখন এইখানে অনেকজন বলবেন যে আমি তো কোনো নিয়ম পার্টস অফ স্পিচের নিয়ম জানা ছাড়াই করে ফেলি। হ্যাঁ, অবশ্যই করে ফেলেন, আপনি পুরো ফুল মার্ক তাও পান না। কিন্তু আপনারা যদি ভোকাবুলারির ধারণা এবং পার্টস অফ স্পিচ কোথায় বসে সেই ধারণাটা যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনি এই ক্লজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে আপনি এক কথায় মানে ডমিনেট করতে পারবেন এই বিষয়টাকে, ঠিক আছে? একদম শাসন করে আপনি এটাতে ভালো নাম্বার আনতে পারবেন এবং ফুল মার্ক পেতে পারবেন যদি আপনার ভোকাবুলারি জ্ঞান থাকে এবং আপনি যদি পার্টস অফ স্পিচে যে নিয়মটা আমরা এখন শিখাবো সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা খুব সহজেই করতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে ভোকাবুলারি তো আসলে এখানে বিষয় শেখানো সম্ভব না, বাট আমি আপনাদেরকে পার্টস অফ স্পিচ বসানোর যে নিয়মগুলো সেগুলোকে এমনভাবে দেখাবো যাতে করে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন ভোকাবুলারি জ্ঞান থাকার পরে। তো যাদের ভোকাবুলারির ধারণা কম আছে তারা অবশ্যই আমি একটা আপনাদেরকে পরামর্শ দিব ভোকাবুলারির জন্য আপনি কি করতে পারেন সেটার জন্য একটা পরামর্শ দিই। সেটা হচ্ছে যখনই আপনি একটা ক্লজ টেস্ট করবেন আগে ওই ক্লজ টেস্ট পুরোটা পড়বেন। ওই ক্লজ টেস্টে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি লিখে নেবেন, লিখে নেওয়ার পরে ওগুলোর মিনিং জেনে নেবেন, এরপরে আপনি রুলস আকারে ওটাকে অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা আমাদের পার্টস অফ স্পিচ বসার নিয়ম সেগুলোতে যাই, এখানে আর কথা না বাড়াই। আর আপনাদের যদি এই দুটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আমরা ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজের মেইন টপিকটাতে আমরা এখন এসে পড়েছি। তো আমি আবার আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা যারা এখনও ভিডিওটা লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে আপনাদের জানিয়েও দেন যে এখন পর্যন্ত আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমি একটা বিষয় বলি, যদি আপনারা ভিডিওতে ভিডিও দেখেন এবং যদি লাইক না দেন তাহলে ইউটিউব ওই ভিডিওটা প্রমোট করে না, মানে অন্য আরও 10 জনের কাছে পাঠায় না। আপনি লাইক দিলে তখন ইউটিউব মনে করে, ইউটিউবের অ্যালগরিদমটা এরকম যে ইউটিউব মনে করে যে হ্যাঁ এই ভিডিওটা পছন্দ হচ্ছে, এটা আরও 10 জনের কাছে পাঠানো উচিত। এজন্য আপনাদের যদি একটু উপকার করে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, আমরা আমাদের মূল বিষয়ে আসি। তো পার্টস অফ স্পিচ আপনারা জানেন 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। তো আমাদের এখানে মেইনলি ইন্টারজেকশন সেটা আলোচনা হয় না, ঠিক আছে? এখানে দেখেন অলরেডি 6টা দেওয়া আছে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এইগুলো কোথায় কোথায় কীভাবে বসে সেটা যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি যে নাউন যেখানে বসে সেখানে প্রোনাউনও বসতে পারে, সেখানে কি বসতে পারে? প্রোনাউনও বসতে পারে, ঠিক আছে?
তো এখন আমরা জাস্ট একটা স্ট্রাকচার শিখবো নাউনের জন্য, অ্যাডজেক্টিভের জন্য, ভার্বের জন্য, অ্যাডভার্বের জন্য একটা স্ট্রাকচার, আর বাকি দুইটা স্ট্রাকচার বা দুইটা বিষয় জানবো প্রিপোজিশন এবং কনজাংশনের জন্য। তো আমাদের প্রথম স্ট্রাকচারটা যদি আপনারা খেয়াল করেন, এই হচ্ছে আমাদের 1 নম্বর স্ট্রাকচার এবং এটি হচ্ছে মূল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনি এডমিশন টেস্টে ইভেন বিসিএসও খুব ভালো করতে পারবেন এবং খুব ডিটেলস আমি এটা বোঝাচ্ছি, তো এখন খুব মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে এবং মনোযোগ সহকারে দেখেন। তো দেখেন আমাদের স্ট্রাকচার ওয়াইজ প্রথমে সাবজেক্ট বসে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে ভার্ব, এরপরে আবার অ্যাডভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন। এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে ডিটারমিনার্স। তো ডিটারমিনার্সটা এখানে বসতে পারে, ডিটারমিনার্সটা এই প্লাসের জায়গায় বসতে পারে, ডিটারমিনার্সটা এখানে বসতে পারে। এখন আপনি বলবেন ডিটারমিনার্সকে 3 জায়গায় বসবে, হ্যাঁ 3 জায়গায় বসতে পারে, বাট ডিপেন্ড করে নাউনের আগে। ধরেন যদি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকে, ধরেন আমাদের এই হচ্ছে নাউন, এইখানে আছে অ্যাডজেক্টিভ, এই মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আছে শূন্যস্থান, তখন আপনি এখানে ডিটারমিনার্স বসাবেন, ঠিক আছে? এখানে আপনি বসাবেন ডিটারমিনার্স। এখন যদি আপনার থাকে এইভাবে যে এখানে ডিটারমিনার্স অথবা অ্যাডভার্বটা অগ্রাধিকার দিবেন, এরপরে আপনার ধরেন এভাবে আছে যে আপনার অ্যাডভার্ব এডিভি দিয়ে দিই আমরা, প্লাস এড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি এইখানে শূন্যস্থান থাকে তখন এইখানে ডিটারমিনার্স বসাবেন। এখন শূন্যস্থানটা যে কোনো জায়গায় থাকতে পারে, ধরেন এটা এমনও হতে পারে যে এই শূন্যস্থানটা এই জায়গায় থাকতে পারে, ঠিক আছে? আমি আরও একটু ডিটেলসে দেখাই আপনাদেরকে, বিষয়টা বুঝাই যাতে আপনারা এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের যেহেতু প্রধান, এই স্ট্রাকচারটা হচ্ছে প্রধান বিষয়, আমি পুরোটা ডিটেলসে বোঝাচ্ছি, তো একটু ধৈর্য ধরে আপনাদের দেখতেই হবে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের প্রধান, ঠিক আছে? তো এখন আপনার যদি ধরেন এই হচ্ছে একটা ডিটারমিনার্স দেওয়া আছে, এই হচ্ছে একটা ডিটারমিনার্স। আচ্ছা, ডিটারমিনার্সগুলো কোনগুলো? এই হচ্ছে ডিটারমিনার্সগুলো, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স এবং আদার কিছু ডিটারমিনার্স। তো ডিটারমিনার্স হচ্ছে এই 5টা, কিছু অন্যান্য কিছু ডিটারমিনার্স আছে, আরও কিছু ডিটারমিনার্স আছে, আরও অনেক ডিটেলস আছে, জাস্ট আমাদের এইগুলো শিখলেই যথেষ্ট। আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দি, পসেসিভ হচ্ছে পসেসিভ প্রোনাউনগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, ওয়ান্স। যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, ব্যক্তির যদি পসেসিভ করতে হয় তাহলে অ্যাপোস্ট্রফি অ্যাস যুক্ত করতে হবে, আর যদি কোনোটা শেষে অলরেডি অ্যাস থাকে তাহলে যেখানে অ্যাপোস্ট্রফি দিলেই হবে পসেসিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এই দুটো হচ্ছে সিঙ্গুলার, এই দুটো হচ্ছে প্লুরাল। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যা বা পরিমাপ বোঝায়, মেনি, সাম, ফিউ, লিটল, এ নাম্বার অফ, আরও অনেক কোয়ান্টিফায়ার আছে, ঠিক আছে? তো এই হলো আমাদের ডিটারমিনার্স। এখন ধরেন আপনার স্ট্রাকচার ওয়াইজ আমি একটু আপনাদের দেখাই, আপনারা যদি বুঝেন। তো প্রথমে ধরেন ডি মানে হচ্ছে ডিটারমিনার্স প্লাস এডিভি প্লাস এরপর আছে শূন্যস্থান প্লাস নাউন। তাহলে আমাদের স্ট্রাকচার ওয়াইজ যদি স্ট্রাকচার খেয়াল করেন, প্রথমে ডিটারমিনার্স বসছে, এরপরে অ্যাডভার্ব বসছে, এরপরে শূন্যস্থান, এরপরে নাউন বসছে। তাহলে এই জায়গায় কি বসবে? এই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। এই জায়গায় কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এবং একটা বিষয় বলি, নাউনের আগে দুইটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডিটারমিনার্স। নাউনের আগে দুইটা জিনিস বসতে পারে, অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার্স। আরেকটা এক্সট্রা বিষয় আমি আপনাদের বলে রাখি, নাউনের আগে আরেকটা নাউন বসতে পারে, কিন্তু ওই নাউনটাও অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। তো অনুরূপভাবে অ্যাডজেক্টিভ আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, বাট ওই অ্যাডজেক্টিভটা আবার অ্যাডভার্বের মতো কাজ করে থাকে। অ্যাডভার্বের আগে আরেকটা অ্যাডভার্ব বসে এবং সেই অ্যাডভার্বটাও অ্যাডভার্বের কাজই করে, ঠিক আছে? ওইখানে অ্যাডভার্বের কাজই করে, অ্যাডভার্বকে অ্যাডভার্বে মডিফাই করে, কিন্তু যখনই অ্যাডজেক্টিভকে কোনো কিছু মডিফাই করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, নাউনকে কোনো কিছু মডিফাই করলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এই গেল আমাদের বেসিক বিষয়টা। এখন যে কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে, এমন হতে পারে প্রথমে ডিটারমিনার্স দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া, অ্যাডভার্ব দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এরপরে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আপনি নাউনটা বসাবেন, ঠিক আছে? এই স্ট্রাকচারটা শর্টকাটভাবেও থাকতে পারে। কিভাবে? ধরেন এই হচ্ছে একটা ডিটারমিনার্স, ধরেন এ হচ্ছে আমাদের আর্টিকেল, আর্টিকেলের পরে শূন্যস্থান আছে, এরপরে ফুল স্টপ, তার কিছু নাই, ফুল স্টপ আছে। তাহলে এই যে এই জায়গায় এ হচ্ছে ডিটারমিনার্স, এরপরে শূন্যস্থান, মানে একটা ওয়ার্ড বসবে, তাহলে ডিটারমিনার্সের পরে কি বসে? নাউন বসে। ওকে, আশা করি আপনারা এই বিষয়টা এখন বুঝতে পারলেন যে এটা এইভাবে স্ট্রাকচারে হবে, ঠিক আছে? একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, একটা ডিটারমিনার্স বসতে পারে, অথবা অন্য একটা নাউন বসতে পারে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। একটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, একটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, অথবা অন্য আরেকটা অ্যাডজেক্টিভ বসতে পারে যে অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বের মতো কাজ করবে। একটা অ্যাডভার্বের আগে আপনার ডিটারমিনার বসতে পারে। আচ্ছা, ডিটারমিনার, এখন আমি বলছি ডিটারমিনার বলতেছি, ডিটারমিনার যদি বসতে হয়, একটা অ্যাডজেক্টিভের আগে যদি ডিটারমিনার বসতে হয়, শেষে অবশ্যই নাউন থাকতে হবে, শেষে অবশ্যই নাউন থাকতে হবে। অ্যাডভার্বের আগেও যদি ডিটারমিনার বসতে হয় তাহলে শেষে অবশ্যই নাউন থাকতে হবে, অন্যথায় অ্যাডভার্বের আগে অন্য একটা অ্যাডভার্ব অথবা ভার্ব বসতে পারে। আচ্ছা, এইখানে অনেকজন বলতে হয়তো ইতিপূর্বে চিন্তা করতেছেন এখানে দুই জায়গায় কেন অ্যাডভার্ব,
এই জায়গায় কেন দুই জায়গায় অ্যাডভার্ব আছে, কেন থাকবে দুই জায়গায় অ্যাডভার্ব? এই জায়গায় দুই জায়গায় অ্যাডভার্ব থাকার অন্যতম কারণ বলি, এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে আর এই অ্যাডভার্বটা ভার্বটাকে মডিফাই করবে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। একটা বিষয় বলি, এই যে এই অংশটা এটা হচ্ছে একটা নাউন ফ্রেজের অংশ। এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ, নাউনটা নর্মালি সাবজেক্ট এবং অবজেক্টে বসে থাকে, প্রিপোজিশনের পরে বসে থাকে। প্রিপোজিশনের পরেও নাউন ফ্রেজ বসতে পারে, ঠিক আছে? সাবজেক্ট অবজেক্ট এবং প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসতে পারে। তো এই পুরোটা যেহেতু নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট এভাবে বসতে পারে অথবা এই অবজেক্টও বসতে পারে। এখন আমাদের এটার আগের অংশ স্ট্রাকচারটা দেখেন, এই অংশটুকুর স্ট্রাকচারটা দেখাই আমরা এখন। তো এই আগের অংশের স্ট্রাকচারটা দেখেন, একটা সাবজেক্টের পরে ধরেন আমি একটু স্ট্রাকচার লিখে দেখাই। মেইনলি আপনাদের যে কোনো জায়গায় তো যেহেতু একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের মতো, এস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস শূন্যস্থান প্লাস এমভি, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই যে আমাদের যে স্ট্রাকচারটা আমি লিখলাম, সেই স্ট্রাকচারের আচ্ছা একটা সেকেন্ড একটু উপরে নিয়ে নিই যাতে আমাদের জায়গা করা যায়। তো এই স্ট্রাকচার ওয়াইজ দেখেন, সাবজেক্ট বসার পরে যদি অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসার পরে যদি অক্সিলারি ভার্ব বসে, এরপরে যদি মেইন ভার্ব বসে, মাঝখানে যদি আমাদের শূন্যস্থান থাকে, তাহলে আমরা কী বসাবো? অ্যাডভার্ব বসাবো। এবং এই অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করে, সেটা যে কোনো জায়গায় বসতে পারে, কারণ অ্যাডভার্বের ওরকম ক্ষমতা আছে। তো এই গেল অ্যাডভার্বের। এখন এই স্ট্রাকচারটা এভাবেও থাকতে পারে যে, এই স্ট্রাকচারটা এভাবেও থাকতে পারে সাবজেক্ট প্লাস শূন্যস্থান প্লাস অ্যাডভার্ব প্লাস এমভি মেইন ভার্ব। তাহলে এখানে আপনি দেখতেই পারতেছেন, এখানে আমাদের মেইন ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, তাহলে এখানে নাই কি? অক্সিলারি ভার্ব নাই। তাহলে আপনার অক্সিলারি ভার্বটা বসাতে হবে, ঠিক আছে, উপরের স্ট্রাকচার ওয়াইজ। তো এটা যে কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে, আপনাকে অ্যাডভার্বের জায়গা থাকতে পারে, মেইন ভার্বের জায়গা থাকতে পারে, ইভেন আপনার সাবজেক্টের জায়গায় শূন্যস্থান থাকতে পারে। তো সাবজেক্টের জায়গায় শূন্যস্থান থাকলে আমরা নাউন অথবা প্রোনাউন লিখবো। ভার্বের জায়গা থাকলে আমরা যদি এখন মূল ভার্বের জায়গা থাকে তাহলে মেইন ভার্বটা লিখবো, আর অক্সিলারি ভার্বের জায়গা থাকলে অক্সিলারি ভার্ব অথবা অ্যাডভার্ব, ঠিক আছে? তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসার পরে এরপর যদি অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পরে আমাদের কি বসতে হবে? ভার্ব বসতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের এই স্ট্রাকচারটা। আমরা এইটা অবশ্যই বুঝবো যে কীভাবে করতে হয়। শেষে আমরা একটা এক্সাম্পল দেখব, সেখানে শুধুমাত্র আমাদের কোন জায়গায় কোনটা বসে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা বিষয় বলছি যে নাউন ফ্রেজ প্রিপোজিশনের পরে বসে এবং কনজাংশনের বিষয়ে আমি এগুলো আলোচনা করব। তাহলে এই গেল চারটা বিষয়। নাউন কোথায় বসে সেটা বললাম, অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা বললাম, ভার্ব কোথায় বসে সেটা বললাম, অ্যাডভার্ব কোথায় বসে সেটাও বললাম। আচ্ছা, এখন আমি ছোট করে একটু বিবরণটা দিয়ে দিই। তো নাউন বসে থাকে আমাদের সাবজেক্টে বসে থাকে, অবজেক্টে বসে থাকে একটা বিষয়, অথবা অ্যাডজেক্টিভের পরে বসে থাকে, অথবা ডিটারমিনার্সের পরে বসে থাকে নাউন, ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রিপোজিশনের পরেও বসে থাকে, ওটা আমরা প্রিপোজিশন সেক্টরে শিখব। তারপর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কোথায় বসে থাকে? অ্যাডজেক্টিভ বসে থাকে নাউনের আগে অথবা অ্যাডভার্বের পরে, নাউনের আগে অথবা অ্যাডভার্বের পরে। তাছাড়া অক্সিলারি বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। আপনারা অ্যাডজেক্টিভ বসার স্থান বা অ্যাডজেক্টিভ চেনার উপায় অথবা নাউন চেনার উপায়ে দুইটা ভিডিও আমার দেওয়া আছে, নাউন চেনার উপায় এবং অ্যাডজেক্টিভ চেনার উপরে দুইটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন, আপনাদের আরও ধারণা ভালো হবে। এরপর হচ্ছে ভার্ব কোথায় বসে? ভার্ব বসে থাকে নর্মালি সাবজেক্টের পরে। এইখানে যে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব যে বললাম, এগুলো নাও বসতে পারে, এটা কোনো নেসেসারি না। সাবজেক্টের পরপরই ভার্ব বসে থাকে। তাছাড়া অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসতে পারে, অথবা অক্সিলারি ভার্ব বসার পরে অ্যাডভার্বের বসার পরে ভার্ব বসতে পারে। অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব বসে থাকে ভার্বের আগে অথবা পরে। তাছাড়া অ্যাডজেক্টিভের আগেও অ্যাডভার্ব বসতে পারে। এবং এখন ডিটারমিনার্স কোথায় বসে আরেকটা বিষয় আমি বলছি এক্সট্রা, ডিটারমিনার্স, এগুলো হচ্ছে আমাদের সব ডিটারমিনার্স। এই ডিটারমিনার্সগুলো কোথায় বসে থাকে? ডিটারমিনার্স বসে থাকে নাউনের আগে। অ্যাডজেক্টিভের আগেও বসে কিন্তু শেষে নাউন থাকতে হবে, অ্যাডভার্বের আগেও বসে কিন্তু শেষে কি থাকতে হবে? নাউন থাকতে হবে। তাহলে আমাদের এই চারটা বিষয় গেল, আমরা কোথায় বসে সেগুলো বলে ফেললাম। আশা করি আমি ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আপনারা আমার কথাটা নোট করে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই একটা স্ট্রাকচার আমরা উপরে একটা এক্সাম্পল দিছি, এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করছি। তো দেখেন আমরা কিভাবে এটা করলাম, আমি আপনাদের একটু বুঝাই এটা। তো এইখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন প্রথমেতে যে সাবজেক্টটা লেখা হয়েছে, তো এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, দ্য ওল্ড ম্যান। দেখেন এই যে দি হচ্ছে ডিটারমিনার্স, এই যে ডিটারমিনার্স, ওল্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ম্যান শব্দটা হচ্ছে নাউন। এই যে ডিটারমিনার্স এখানে বসছে, এরপরে অ্যাডজেক্টিভ বসছে, এরপরে নাউন বসছে, প্রথমে তো পুরো নাউন ফ্রেজ, অথবা প্রোনাউন এখানে বসাইছি। দ্য ওল্ড ম্যান অথবা হি, হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অলরেডি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কিল্ড হচ্ছে আমাদের মেইন ভার্ব, দ্যাট হচ্ছে আমাদের ডিটারমিনার্স, এই যে ডিটারমিনার্সটা, দ্যাট হচ্ছে ডিটারমিনার্স, এই যে ডেমনস্ট্রেটিভের মধ্যে পড়ছে। ভেরি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, পুর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যান্ড বার্ড হচ্ছে আমাদের নাউন। তো এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি পুরোপুরি বিষয়টাকে মনে রাখতে পারেন।
আচ্ছা, এখন আমরা শিখবো যে প্রিপোজিশন এবং কনজাংশন কোথায় বসে, কিভাবে বসে সেটা শিখবো। আর আশা করি আপনারা এই ভিডিও মানে এই টপিক দুটো এগুলো বুঝতে পারছেন যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এগুলো কোথায় বসে এটা বুঝতে পারছেন। আর ভিডিওটা এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন। আমার স্টুডেন্ট আবার অনেক মানে আপনারা যারা আমার থেকে শিখতেছেন বা যারা ভিডিও দেখেন তারা নাকি ভিডিওর মধ্যে এমন ডুবে যান যে আপনারা লাইক দিতে মনে থাকে না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। না জানাইলে তো আমি বুঝবো না যে আসলে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। তো যাই হোক, এরপরে আমরা প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন শিখি। তো প্রিপোজিশন কোথায় বসে থাকে? প্রিপোজিশন বসে থাকে একটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে। এটা নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজও হতে পারে, কোনো বিষয় না। নাউনের পূর্বে আপনার অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে থাকে। তাহলে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হলো যে প্রিপোজিশনের পরে যেটা বসে থাকে হয়তো নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে? যেমন এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে ঢাকা, এই শব্দটা হচ্ছে নাউন। তারপরে যে অনটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রোনাউন। তো প্রিপোজিশনের পরে আপনার নাউন অথবা প্রোনাউন বসে, অথবা নাউন অথবা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। এখন কথা হচ্ছে এটা আমরা উপরে কেন শিখালাম না? মেইনলি এইখানে প্রিপোজিশনের কাজ হচ্ছে প্রিপোজিশন তার আগের ওয়ার্ডের সাথে তার পিছনের নাউনকে সম্পর্ক জুড়ে দেয় এবং অর্থ প্রকাশে সাহায্য করে, ঠিক আছে? সে তার সাথে সম্পর্ক জুড়ে দেয়। প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা নাউনকে আরেকটা ওয়ার্ডের সাথে অথবা ফ্রেজের সাথে অথবা ক্লজের সাথে সম্পর্ক জুড়ে দিয়ে অর্থ প্রকাশে সাহায্য করা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশনের একটা ডিটেলস আপনারা লেকচার পাবেন অবশ্যই খুব শীঘ্রই। তো কনজাংশন হচ্ছে 4 প্রকার: সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোরিলেটিভ, কনজাংটিভ অ্যাডভার্ব। তো আমাদের বাকি যে দুইটা কোরিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্ব সেই দুইটা দরকার নাই। এখানে আমাদের জাস্ট সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট কনজাংশনটা দরকার আছে, এবং এটা কোথায় বসে সেটা আমরা আলোচনা করব। তো দেখেন কিভাবে কোথায় সাবঅর্ডিনেট কনজাংশনটা বসে। তো সাবঅর্ডিনেট কনজাংশন আমি এখানে 3টা নিয়ম লিখব, আপনারা নোট করেন, ঠিক আছে? প্রথম নিয়ম হচ্ছে একটা নাউন থাকবে, নাউনের পরে শূন্যস্থান, এরপরে থাকবে ভার্ব, আপনার ভার্ব থাকবে, এরপরে থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে আপনার থাকবে ভার্ব, আরেকটা ভার্ব থাকতে পারে, একদম নেসেসারি না যে থাকবে, ঠিক আছে? আরেকটা ভার্ব থাকতে পারে, কারণ এই যে নাউন যে এটা বিষয় আছে, এই যে এই রিলেটিভ প্রোনাউনের, সেটা পরেও বসতে পারে, সামনে বসতে পারে। আচ্ছা, আমরা সামনেরটা নিয়ে আপাতত আলোচনা করতেছি, কারণ পরেরটা আপনাদের আমি যখন কোনো প্র্যাকটিস আসবে তখন আমি অবশ্যই বুঝাই দিব, বা কানেক্টরসের লেকচার এটা পাবেন, খুব শীঘ্রই পাবেন। কানেক্টরসের লেকচার ইনশাল্লাহ এই উইকের মধ্যে, নিউ উইকের মধ্যে পেয়ে যাবেন। তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি আগে স্ট্রাকচারটা লিখি এবং আপনারাও নোট করে ফেলেন এই সুযোগে। সেকেন্ড ইয়াটা হচ্ছে শূন্যস্থান, ক্লজ, কমা, ক্লজ। আমি কিন্তু এখানে কানেক্টরসের নিয়ম শিখে ফেলতেছি। ক্লজ, শূন্যস্থান, ক্লজ, ঠিক আছে? দেখেন আমি এখন এই যে স্ট্রাকচারটা লিখলাম সেই স্ট্রাকচারটা আপনাদের দেখাবো। এইখানে যদি আপনি খেয়াল করেন, এই যে এখানে যে হুটা বসছে রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত এই জায়গায় বসে থাকে, যে এইভাবে নাউনের পরে শূন্যস্থান থেকে তারপরে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তখন আপনি এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাবেন। যেমন এখানে নাউনের পরে এখানে ধরেন শূন্যস্থান থাকবে আপনার, এরপরে একটা ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন এক্সট্রা ভার্ব থাকতে পারে, যে ক্যান শাইন, এক্সট্রা ভার্ব আছে, ঠিক আছে? তো এইখানে আপনি কি বসাবেন? রিলেটিভ প্রোনাউন বসাবেন। এই গেলে একটা নিয়ম। সেকেন্ড নিয়মটা হচ্ছে দুইটা ক্লজের মাঝখানে কমা থাকবে এবং প্রথমে যখন শূন্যস্থান থাকবে তখন আপনি সাবঅর্ডিনেট কনজাংশন বসাতে পারেন। এবং এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন: সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, সো দ্যাট, দ্যাট, ওয়েন, হোয়াইল, হু, হুইচ, হোয়াট, ওয়্যার, হাউ, হোয়াই। এখানে কিছু দেওয়া আছে। মেইনলি সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে 50টা, এগুলোর একটা লেকচার পাবেন বেসিক গ্রামারে। তো এই দেখেন দুইটা ক্লজের মাঝখানে যখন কমা থাকবে তখন প্রথমে আপনি সাবঅর্ডিনেট কনজাংশনটা বসাবেন, অথবা দুইটা ক্লজের মাঝখানে যখন শূন্যস্থান থাকবে তখন আপনি সাবঅর্ডিনেট কনজাংশনটা বসাবেন। এই একটা ক্লজ, দুইটা ক্লজ মাঝখানে শূন্যস্থান থাকবে, তখন আপনি সাবঅর্ডিনেট কনজাংশনটা বসাবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে সাবঅর্ডিনেট কনজাংশনটা কোথায় বসে, আর এই স্ট্রাকচারটা অবশ্যই আপনারা লিখে নিছেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। যাই হোক, এখন আমরা শিখব কোঅর্ডিনেট কনজাংশন কোথায় বসে। তো যেভাবে আপনারা লিখে নিছেন যে সাবঅর্ডিনেট কনজাংশনে বসার স্থানগুলো লিখে নিছেন, সেভাবে কোঅর্ডিনেটের বসার স্থানটা লিখে নেন। ক্লজ, কমা, শূন্যস্থান, ক্লজ। এগুলো ডিটেলসে আপনারা কানেক্টরসের সেক্টরের লেকচারগুলো পাই যাবেন। এরপরে সেকেন্ড নিয়ম হচ্ছে আমাদের ওয়ার্ড অথবা ফ্রেজ, শূন্যস্থান, ওয়ার্ড অথবা ফ্রেজ।
আচ্ছা, এই দুইটা স্ট্রাকচার। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে ক্লজ শূন্যস্থান ক্লজ, এবং এই শূন্যস্থানের আগে একটা কমা থাকবে। যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড, এই দেখেন একটা কমা আছে, তখন পরে যখন শূন্যস্থান থাকবে এবং এরপরে যদি আরেকটা ক্লজ থাকে তখন আপনি এই যে কোঅর্ডিনেট যে কনজাংশনগুলো আছে সেগুলো বসাবেন। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি? এগুলো হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েস, সো। একসাথে যদি আমি শর্টকাট বলি সেগুলো হচ্ছে ফ্যান বয়েজ। এগুলো আমি একসাথে ফ্যান বয়েজ বলে থাকি, এটা খুবই একটা ফেমাস একটা কনজাংশন শেখার একটা নিয়ম। ফ্যান বয়েজ কীভাবে? এফে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, অ্যান্ড এসে হচ্ছে সো। এই 7টা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? তো এই গেল প্রথমে দুইটা ক্লজ, মাঝখানে শূন্যস্থান এবং এর আগে কমা, তখন আমরা এখানে শূন্যস্থান থাকলে তখন আমরা এখানে কোঅর্ডিনেট কনজাংশন বসাবো। অথবা সমজাতীয় ওয়ার্ড অথবা ফ্রেজের মাঝখানে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বসাবো। এখানে ওয়ার্ড হতে পারে, ফ্রেজও হতে পারে। সমজাতীয় অ্যাডজেটিভকে অ্যাডজেটিভে যোগ করার জন্য, ভার্বকে যোগ করার জন্য, নাউনকে নাউনের সাথে যুক্ত করার জন্য, অ্যাডভার্বকে অ্যাডভার্বের সাথে যুক্ত করার জন্য, প্রোনাউনকে প্রোনাউনের সাথে যুক্ত করার জন্য। যেমন এখানে দেখেন, এখানে আকিব অ্যান্ড রাদিব দুজন ব্যক্তির নাম, দুটোটা সমজাতীয়, এটাও নাউন এটাও নাউন। যেহেতু দুটোটা নাউন এবং মাঝখানে যখন শূন্যস্থান থাকবে তখন আপনারা এই কনজাংশনটা বসাবেন। বিশেষ করে এই এই চারটা, অ্যান্ড, নর, বাট, অর। এবং এখানে আমি একটা এক্সট্রা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে ধরেন আপনার এইটা এভাবেও থাকতে পারে, স্ট্রাকচারটা এভাবেও থাকতে পারে। ধরেন শূন্যস্থান অ্যান্ড রাদিব, অথবা ধরেন পলিউশন। তো আপনারা সবাই জানেন যে পলিউশন যে শব্দটা, সেই পলিউশন শব্দটা হচ্ছে নাউন। তো অ্যান্ডের পরের শব্দটা হচ্ছে নাউন, তাহলে আগেরটাও কী হবে? নাউন হবে, ঠিক আছে? আগেরটাও কী হবে? নাউন হবে। অ্যান্ডের আগে যদি নাউন হয়, অ্যান্ডের পরেও নাউন, মানে এই কনজাংশনের আগে যেই পার্টস অফ স্পিচটা বসবে পরেও একই রকম পার্টস অফ স্পিচটা বসবে। তাহলে এইগুলো আমাদের লেকচারটা। আশা করি আপনাদের লেকচারটা ভালো লাগছে। অবশ্যই এখন একটু প্র্যাকটিসটা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই প্র্যাকটিস আমি কোনো ওয়ার্ড বলবো না, আমি জাস্ট দেখাবো এখানে এইটা বসে আমাদের রুলসের আলোকে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লজ টেস্ট। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা বিষয়গুলো সবগুলো বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে যদি বলেন আমি কমেন্টে আপনাদের বোঝা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিই। তো এখন আমরা প্র্যাকটিসটা দেখি। তো এটা বোঝার আগে অবশ্যই আমি একটা বিষয় বলে রাখি, উপরে যদি নিয়মগুলো আপনারা খাতার মধ্যে উঠায় রাখেন তাহলে আপনারা এটাকে করতে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা খাতার মধ্যে উপরের নিয়মগুলো আগে লিখে নেন, তারপরে আপনারা এই বিষয়টা দেখেন, তাহলে আপনাদের এই জন্য বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা এখন এটাকে করি। আপনারা অবশ্যই খাতার মধ্যে উঠায় নিয়েছেন আমি আশা করি আগেই। এখন আমরা এটাকে করি, যে কিভাবে এটা হয় সেটা দেখি। তো এটা হচ্ছে এইচএসসিদের ঢাকা বোর্ড 2019 সালে আসা এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে উইদাউট ক্লু। তো উইথ ক্লুর বিষয়ে আমি একটা বিষয় বলে নিই আপনাদের। উইথ ক্লুতে 4টা ওয়ার্ড আছে, ভার্ব, অ্যাডভার্ব, নাউন এবং অ্যাডজেটিভ। এই 4টা বিষয় পরিবর্তন হতে পারে। ধরেন একটা ভার্ব পরিবর্তন হয়ে উইথ ক্লুর মধ্যে আপনার নাউন আকারে বসতে পারে, সেগুলো পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তনগুলো আপনাদের অর্থ অনুসারে পরিবর্তন করে বসাতে হবে, সেগুলো আলাদা বিষয়। তো যাই হোক, আমরা এখানে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি এখানে কিন্তু কোনো ওয়ার্ড বলবো না, জাস্ট আমি আপনাদের দেখাবো যে আমাদের রুলসগুলো কীভাবে অ্যাপ্লাই করা হলো। তো এইখানে দেখেন, আমরা জাস্ট শূন্যস্থানের ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। অরের আগে সুইট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অরের আগে সুইট শব্দটা হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। এই সুইট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু অর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন, এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসছে তাহলে পরেও কি বসবে? এখানেও আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা, এখন দেখেন, উই কল ইট আ ড্যাশ। দেখেন, এ হচ্ছে একটা ডিটারমিনাসের পরে একটাই শূন্যস্থান আছে, এরপরে ফুল স্টপ। তাহলে এখানে কি বসবে? আমরা জানি ডিটারমিনাসের পরে কি বসে? নাউন বসে। তাহলে আমরা এখানে নাউন বসাবো। অ্যান মানে হচ্ছে নাউন। তারপরে নো ড্রিমস হ্যাভ নো হচ্ছে একটা ডিটারমিনাস। আপনারা যদি ডিটারমিনাসের এখানে দেখে রাখেন, অবশ্যই এখানে নো ছিল। তো ডিটারমিনাসের পরে কি বসে থাকে? যেরকম এখানে ডিটারমিনাসের পরে নাউন বসছে, এখানেও নাউন, এবং সেহেতু ফুল স্টপ আছে, মানে একটা ওয়ার্ড, তাহলে নাউন। দে আর সফট অ্যান্ড, এই অ্যান্ডের আগে শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ কল্ড হচ্ছে আমাদের, কল্ড হচ্ছে এখানে ভার্বের পরে দুইটা বিষয় বসতে পারে, হয়তো অ্যাডভার্ব অথবা অবজেক্ট। তাহলে এখানে আমাদের অবজেক্ট বসবে। অবজেক্টটা হচ্ছে কি? অবজেক্টটা কি বসে জানেন? অবজেক্ট কি বসে? আপনার একটা নাউন বসে। তাহলে এখানে নাউন বসাবো। আমরা এটাকে বলে থাকি ইজ কল্ড, এটাকে বলা হয়ে থাকে কি? একটা কি বলা হয়ে থাকে, এই জন্য আমরা এখানে নাউন লিখব। তারপরে দেখেন, বাট নান কুড, দেখেন নান কুড ড্যাশ,
এখানে কুডের পরে অলরেডি এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এখানে কি বসতে পারে, ভার্ব বসতে পারে, মেইন ভার্বটা এখানে মেইন ভার্ব বসাতে হবে। হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি। দেখেন মোডাল সহ বি অলরেডি আছে, মানে এখানে আমরা এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে বি ভার্বটা মেইন ভার্বে কাজ করতেছে, আর এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে কি বসে আমরা জানি, অ্যাডভার্বের পরে মানে মেইন ভার্ব বসার পরে যখন অ্যাডভার্ব বসে সেই অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ। এখন এইখানে অ্যাডজেক্টিভ বসবে, আপনি কীভাবে বুঝবেন দেখেন, আরও বিষয় আছে এখানে, অরের বিষয়টা তো আপনি বুঝতে পারেন। এই হচ্ছে অ্যাডভার্ব, এই হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটার আগে আছে অ্যাডভার্ব, নাই কি অ্যাডজেক্টিভ নাই, এই অ্যাডজেক্টিভটা বসবে। While many theories have been proposed, no consensus has emerged. It is important to consider that science is still. Is হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, স্টিলটা হচ্ছে অ্যাডভার্ব। তো অক্সিলারি ভার্ব অ্যাডভার্বের পরে কি বসে, মেইন ভার্ব, তাহলে আমরা এখানে লিখবো মেইন ভার্ব। That the exact purpose and function of sleep itself. Some researchers suggest that dreams have no হচ্ছে আমাদের এটা ডিটারমিনার্স, ডিটারমিনার্সের পরে শূন্যস্থান, এরপরে পারপাস শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাও ডিটারমিনার্স এবং নাউনের মাঝখানে শূন্যস্থান আছে, তাহলে এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। ওকে, ওয়াইল আদার্স হ্যাভ বিলিভ দ্যাট, যেখানে অন্যরা বিশ্বাস করে যে while others believe that, অন্যরা বিশ্বাস করে যে ড্যাশ ইজ এসেনশিয়াল। দেখেন ইজ হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এই ভার্বের আগে কি বসতে পারে, ভার্বের আগে সেটা বসে কি সাবজেক্ট, সাবজেক্ট কি বসে নাউন অথবা প্রোনাউন, তাহলে আপনি এখানে নাউন অথবা প্রোনাউন লিখবেন। তার ধরেন এখানে নাউন লিখবো, ইজ এসেনশিয়াল টু মেন্টাল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা, আশা করি আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন এবং খুব সহজেই বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সটে কোন ভিডিও মানে কোন টপিকে ভিডিও চান সেটা জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।